কঠিন দ্রবণ ও এর প্রকারভেদ। আজকের লেসনে সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক কঠিন দ্রবণ বা সলিড সলিউশন। তো মূলত আমরা যে বইটা ধরে আলোচনা করছি সেটা মাইতি তেওয়ারি রয়, এবং এই বইটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তোমরা সবাই জানো। তো টপিকটা বুঝতে গেলে যেটা আমাদের প্রথম যেটা কনসেপ্ট লাগবে সেটা হচ্ছে দ্রবণের ধারণা। তো আমরা বেশ কতগুলি লেসনে দ্রবণ সম্বন্ধে আলোচনা করেছি। দ্রবণের দুটো অংশ, দ্রাব এবং দ্রাবক। মূলত তরল দ্রবণ সম্বন্ধেই আমাদের আলোচনাটা সীমাবদ্ধ ছিল, কিন্তু এখানে কঠিন দ্রবণ নিয়ে আজকে আলোচনা করব। কঠিন দ্রবণে বুঝতেই পারছো অবশ্যই দ্রাব এবং দ্রাবক উভয়ই কিন্তু কঠিন অবস্থায় থাকবে। যেমন পাউরুটি একটা কঠিন দ্রবণ তোমরা ভাবতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কঠিন দ্রবণ না। ওতে দ্রাবক কঠিন, কিন্তু দ্রাব ওখানে গ্যাসীয় পদার্থ। তো কঠিন দ্রবণ আমরা কাকে বলব? কঠিন অবস্থায় দুই বা ততোধিক মৌলের সমসত্ব মিশ্র, হোমোজিনিয়াস মিক্সচার। কঠিন অবস্থায়, আবার বলি, কঠিন অবস্থায় দুই বা ততোধিক মৌলের, এখন যেমন আমরা যদি রুবি স্টোন ইউজ করি, ওর মধ্যে কিন্তু একাধিক দ্রাব পদার্থ আছে। আবার রঙিন কাঁচ, সেখানেও কিন্তু একাধিক দ্রাবক পদার্থ আছে, দ্রাবক আছে। কাজেই সহজে আমরা বুঝতে গেলে এইটা মনে রাখতেই পারি, পিতল বা কাঁসা, এখান থেকে এখানে কিন্তু পিতলে যেমন মাত্র দুটি উপাদান আছে, কপার এবং জিঙ্ক, আর কাঁসাতে পিতল এবং পিতল মিন্স সিউ অ্যান্ড জেটেনের মিশ্রণ, আর ব্রোঞ্জ মিন্স কপার এবং টিন। কাঁসাও হতে পারে, কাঁসা বলতে পারো এটাকে, অপার টিনকে কাঁসাও বলতে পারো, ব্রোঞ্জ। সোল্ডারিং যেটা হয় না, ওই যে রাংতা যেটাকে বলা হয়, সেখানে লেড এবং টিন ইউজ করা হয়। অ্যান্ড গোল্ড আবার সিলভারের সংকর ধাতু আছে, ডুরালুমিন, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম। এখানে দেখো তিনটি কিন্তু কঠিন। তো এরকম বিভিন্ন দ্রবণ আছে, অনেক উদাহরণ আছে। ব্যবহারিক জীবনে কিন্তু বেশিরভাগই দ্রবণই আমরা ব্যবহার করি। বিশুদ্ধ পদার্থের ব্যবহার কিন্তু তুলনামূলক কম। তো কঠিন দ্রবণে দ্রাব এবং দ্রাবক উভয়ই কিন্তু কি হবে? কঠিন অবস্থায় থাকবে। যেমন পিতলে কপারের পরিমাণ 64%, জিঙ্ক হচ্ছে 36%। তাহলে অবভিয়াসলি এখান থেকে আমরা কি বলতে পারি যে দ্রাবক হলো এখানে কপার, আর জিঙ্ক হলো দ্রাব। তো কঠিন দ্রবণের আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করি। আসলে এই কঠিন দ্রবণ মূলত দু ধরনের হয়। প্রথম ভাগটা হচ্ছে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে অন্তঃস্থানিক কঠিন দ্রবণ বা ইন্টারস্টেশিয়াল সলিড সলিউশন। এই যে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, এটা আসলে কি না, এখানে দেখো ওয়ার্ডের মধ্যে একটা মিনিং আছে, সাবস্টিটিউট করে যে, সেটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। ধরে নাও কিছু দ্রাব পদার্থ দ্রাবক অণুগুলোকে সাবস্টিটিউট করছে। ধরো এখানে দ্রাবক পরমাণু হচ্ছে আমার এইগুলো হচ্ছে আমার দ্রাবক পরমাণু, আর এইগুলো হচ্ছে দ্রাব পরমাণু। দেখো দ্রাবক পরমাণুর এই যে জায়গা, সেই জায়গাগুলোকে সাবস্টিটিউট করা হয়েছে বাই দ্রাব পরমাণু। তো এইরকম ধরনের দ্রবণকে বলা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। এখন এই সাবস্টিটিউশনাল সলিড সলিউশন তখনই ঘটবে যখন বলছে, এখানে এই কন্ডিশনটা একটু দেখতে হবে, দ্রাবক এবং দ্রাব মৌলের যে পরমাণু, তাদের যে ব্যাস বা রেডিয়াস, দেখো এটা যদি একটা স্ফেয়ার হয়, তাতে এর রেডিয়াস আছে, এরও রেডিয়াস আছে। দুজনের মধ্যে রেডিয়াস যদি গ্রেটার দেন 15% হয়, তাহলে কিন্তু এইরকম সাবস্টিটিউশনাল সলিড সলিউশন পাওয়া যাবে না। লেস দেন ইকুয়াল টু 15% হতে হবে। অর্থাৎ দ্রাবক এবং দ্রাব পরমাণুগুলির মধ্যেকার যে পারমাণবিক ব্যাসের পার্থক্য, এটা যেন লেস দেন 15% হয়।
আচ্ছা, নেক্সট আমরা আসছি আর একটা কন্ডিশন বলা আছে, দেখো দ্রাবক এবং দ্রাব্য মৌলগুলির মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথেষ্ট হয় তখনও হবে না। মৌলগুলির যোজ্যতা মানে ভ্যালেন্সি এবং কেলাস কাঠামো যেন সদৃশ হয়, সেটাও একটা পয়েন্ট। এখন এরকম একটা প্রতিস্থাপিত কঠিন দ্রবণের যদি উদাহরণের কথা আমরা বলি, তাহলে দেখো যদি পিতলের কথাই ভাবি, পিতলে আমরা জানি কপার, এবং কপার হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। এখানে এই বিশুদ্ধ কপারের দ্রাবকে যদি কি করা হয় না, জিঙ্ক সাবস্টিটিউট করা হয়, জিঙ্কের পরমাণুগুলো যদি কপারকে সাবস্টিটিউট করে, দেখা গেছে 36% পর্যন্ত সাবস্টিটিউট করতে পারে এবং পিতল একটা দ্রবণ উৎপন্ন হয়। তো এবার চলে আসি ইন্টারস্টিশিয়াল বা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। বলছে যেসব কঠিন দ্রবণে দ্রাব্য পদার্থের পরমাণুগুলি দ্রাব্য পদার্থের কেলাস জালক মানে ক্রিস্টাল ল্যাটিস, এই যে এটা একটা ল্যাটিস বলতে পারো, এর দেখো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানে যদি এই দ্রাব্য কণা, যে এখানে দেখো ব্লু কালারে দেখানো হচ্ছে, এই ব্লু কালারের যদি সলিউট এই সলভেন্টের মধ্যে ঢুকে পড়ে ফাঁকা স্থানে, ইন্টারস্টিশিয়াল সাইটসে ঢুকে পড়ে, এগুলোকে বলা আছে ইন্টারস্টিশিয়াল সাইটস, তাহলে সেই রকম দ্রবণকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তো অবশ্যই এটা বলতে হবে যে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশনের জন্য সলভেন্টের যে রেডিয়াস আর সলিউটের যে রেডিয়াস, সেখানে যথেষ্ট পার্থক্য থাকা উচিত, যথেষ্ট কম হওয়া উচিত দ্রাবের কণাগুলির ব্যাস। যেমন একটা উদাহরণ ধরে নিই, স্টিল হচ্ছে একটা ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ, যার মধ্যে আয়রন হচ্ছে দ্রাবক, এর মধ্যে কার্বন, কোথাও ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এইগুলোকে ডিজলভ করা হচ্ছে। স্টিলের মধ্যে 1% কার্বন কোথাও থাকে, কোথাও 1.5%। এরকম স্টিলে আমরা একটা ইন্টারস্টিশিয়াল সলিউশনের উদাহরণ হিসেবে বলতে পারি। তো লেসন 13 আমরা এখানেই শেষ করছি। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব ফর ইউর ফ্রেন্ডস।